সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম জামাই ষষ্ঠী নিয়ে। কার জামাই ষষ্ঠী? দিলুবাবুর। রিঙ্কু ম্যাডাম এবং দিলুবাবু যে রিসেন্টলি বিয়ে করেছেন তাদের জামাই ষষ্ঠী উদযাপন হয়েছে তার মামার বাড়িতে, মানে রিঙ্কু বৌদির মামা বাড়িতে। সেটা নিয়ে একটা গেট টুগেদার ছিল, সেইখানে দিলুবাবু এবং রিঙ্কু বৌদি গিয়েছিল। সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। এখন আবার আমি একটা জামাই ষষ্ঠী নিয়েই ভিডিও করতে এসেছি, কিন্তু এইটা আমাদের পানি দেবীর জামাই ষষ্ঠী। একসাথে দুটো জামাইয়ের জামাই ষষ্ঠী করেছে, ঠিক আছে? আমি জানি না এটা পানি দেবীর প্রথম জামাই ষষ্ঠী কিনা, মানে প্রথম জামাই ষষ্ঠী করলো কিনা। যা শুনলাম তাতে পানি দেবীদের কিন্তু কোনো অনুষ্ঠান নেই, মানে নিয়ম নেই, ঠিক আছে? এবার সেই জন্য আমরা কি দেখলাম যে ফল, সমস্ত গোটা ফল তার সঙ্গে গেঞ্জিটা দিয়ে থালায় করে ধরে দিয়েছে আমাদের পানি দেবী দুই জামাইকে, তাই তো? এবং সেখানে কি দেখেছো? দুটো ব্ল্যাক কালারের গেঞ্জি। এবার যেহেতু জামাই ষষ্ঠী, যেহেতু শুভ অশুভর ব্যাপার, অনেকেই ব্ল্যাক নিয়ে কথা বলতে পারে এবং সেটা কিন্তু আমাদের ম্যান্ডুরানি জানে এবং বলেওছে যে এটা নিয়ে কথা বলতে পারে। কিন্তু পছন্দের উপরে তো কিছু নেই। যদিও আমার কাছে কালো, লাল, হলুদ, সবুজ কালারগুলো ম্যাটার করে না, এটা শুভ ওটা অশুভ আমার কাছে ম্যাটার করে না। এবং কালো রং অনেককেই খুব স্যুট করে এবং দেখতেও ভালো লাগে, ব্রাইট আছে। তো যেহেতু জামাই ষষ্ঠী অনেকে এই কালোর ব্যাপারটা শুভ অশুভ ধরতে পারে, কিন্তু এটা আপনাদের বুঝতে হবে পানি দেবী যে জামাই ষষ্ঠীটা করেছে সেটা কিন্তু কোনো অন্য অনুষ্ঠান, মানে রিচুয়াল, কোনো ওই পাখার বাতাস বা ওই ধান দুব্বো হেনা তেনা অমুক তমুক এসব কিন্তু কিছু করেনি, মানে ওদের ওই রকম কোনো নিয়ম নেই। তাহলে কি করেছে? ওই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া দুটো জামাইকে উনি ওনার বাড়িতে মানে ওনার মেয়ের দেয়া বাড়িতে যেখানে উনি থাকেন সেখানে দুজনকে ডেকেছে এবং নিজের পয়সায় নিজের মানে কি বলবো, নিজে রান্না বান্না করে খাইয়েছে এবং গিফট দিয়েছে। এটাই ওনাদের কাছে জামাই ষষ্ঠী। তো যারা জামাই ষষ্ঠীর নিয়ম আছে তারা তো পালন করেই ডেফিনেটলি, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যাদের কোনো নিয়ম নেই কিন্তু তারা এইভাবে অনুষ্ঠানটা উদযাপন করে। অ্যাকচুয়ালি খুশির দিন, যেখানে মেয়ে জামাইকে মানে ডাকা হয়, তাদেরকে ভালো মন্দ খাওয়ানো হয়, গিফট দেয়া হয়, একটা সুন্দর অনুষ্ঠান এবং শাশুড়িও গিফট পায়। তো যাই হোক, সেটা আমাদের পানি দেবী কীভাবে পালন করলো সেটা বলি। তো প্রথমেই পানি দেবী বলল, আমি কিন্তু মানুষ, রক্ত মাংসের মানুষ, আমি কিন্তু ভগবান নই যে সমস্ত কিছু সহ্য করে নেব। আমি বাবা ভোলা মহেশ্বর নই যে সমস্ত কিছু, মানে যেরকমভাবে আর কি উনি সব কিছু পান করে নীলকণ্ঠ হয়ে গিয়েছিল ওইটা বলতে চাইছে। তো সেইটা উনি করতে পারবেন না, উনি রক্ত মাংসের মানুষ। তাই ভালো কমেন্ট করলে যেমনি উনি অ্যাপ্রিসিয়েট করেন এবং খুশি হন, তেমনি খারাপ কমেন্ট করলেও তাকে নিয়ে কথা বলতে আসবেন। এটা উনি ওনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলল। এবার এইখানে আমার একটা কথা, যখনই তুমি সোশ্যাল মিডিয়াতে আসছো তখনই তুমি জানবে যে সোশ্যাল মিডিয়ায় তোমার সমস্ত কিছু দেখে খুঁটিনাটি বিশ্লেষণ করে কন্ট্রোভার্সি তৈরি হবে। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। এবং সোশ্যাল মিডিয়ায় এমন কেউ নেই যাকে কোনো দিন কোনো ব্যাড কমেন্টের সম্মুখীন হতে হয়নি। সব মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় এসছে তাদের যেমন ভালো কমেন্টও আছে, খারাপ কমেন্টও আছে। এবং সোশ্যাল মিডিয়ায় যখন লোক আসছে তখন সে সেটা জেনেই আসছে যে আমি সমস্ত কিছু ভালো ভালো শুনতে পারবো না, আমাকে অনেক অনেক নেগেটিভ জিনিসেরও সম্মুখীন হতে হবে, বাট সেটাকে আমাকে স্পোর্টিংলি নিতে হবে, ভালো জিনিসটাকে অ্যাডপ্ট করে ভিতরে নিতে হবে এবং সেটার জন্য অ্যাপ্রিসিয়েট হয়ে সেটার জন্য মাইন্ড ফ্রেশ হতে হবে। আর খারাপ জিনিসটাকে বুমেরাং যেমনি হয় তেমনি খারাপ জিনিসটাকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মুখের দ্বারা না, জাস্ট ইগনোর করে। এটা কিন্তু পানি দেবীকে বুঝতে হবে। যাই হোক, পানি দেবী তার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা বলেছে, যেহেতু আমাকে খারাপ খারাপ কমেন্ট করেছে সেহেতু আমি উত্তর দিয়েছি এবং আমি রক্ত মাংসের মানুষ, আমার সহ্য ক্ষমতার একটা লিমিট আছে, তার জন্য আমি উত্তর দিয়েছি, আমি ভগবান নই। এবার এইখানে ওনার কথা, আপনি যদি এইভাবে সমস্ত নেগেটিভ কমেন্টের উত্তর দিতে থাকেন তাহলে আপনি কন্ট্রোভার্সি আওতায় চলে আসবেন এবং তখনই আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবেন। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি যেমনি রক্ত মাংসের মানুষ সহ্য করতে পারছেন না, সহ্য না করলেই আপনি উত্তর দিচ্ছেন, আর আপনি যখনই উত্তর দেবেন মানে মুখ খুলবেন তখনই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আপনাকে নিয়ে কথোপকথন করবে। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তাই
ওই যে যদি কেউ এগুলো করে আপনাকে ইগনোর করতে হবে, এবং যত বেশি ইগনোর ক্ষমতা আপনি দেখাবেন তত সেটা আপনার জন্য মঙ্গলময় হবে, এটা আমার ধারণা। আচ্ছা, এবার উনি কি দেখালেন? উনি ব্লগ দেখালেন। আমার যেটা মনে হলো, উনি একদিন পুরো, আগের দিন, তার পরের দিনও পুরো, আর মনে হয় তার আগের দিনের একটু, মোট 2.5 দিনের ভিডিও একসঙ্গে ক্যাপচার করে উনি দিয়েছেন। এবং উনি এটাও বলেছেন যে একসঙ্গে রান্না বান্না আবার ক্যামেরা করা আমার পক্ষে খুব মুশকিল। এটা স্বাভাবিক, একা একটা মানুষ ক্যামেরা করবে, রান্না করবে, বাজার করবে, হ্যানা করবে, ত্যানা করবে, সমস্ত মিলিয়ে সেটা যথেষ্ট টাফ। একজন কেউ ক্যামেরা ধরে দিলে সেটা খুব ভালো। তো আপনার সঙ্গে তো অনেকেই দেখা করতে আসে, কাউকে না কাউকে ক্যামেরা ধরতে বলতে পারতেন, কি জানি, সেটা আপনি যেটা ভালো বুঝেছেন। এইবার আপনি বারবার বলছেন অন্যদিন আমি কাজ দেখাই না বলে তোমরা বলো যে কাজ কই কাজ কই। আজকের আমার এত কাজ, বাট আমি ক্যামেরা করতে পারছি না। এক্স্যাক্টলি, যদি অনেক কাজ হয় সেই কাজটা করবেন না, ক্যামেরা ধরবেন, এটা তো স্বাভাবিক, আর সেক্ষেত্রে ব্লগিং করাটা টাফ হয়ে যায়। আচ্ছা, এইবার আপনি বলছেন যে আমি সমস্ত কিছু জোগাড়জান্তি করে যদি সময় পাই তাহলে সাজুগুজু করব, আপনি নিজে বলেছেন। কিন্তু দেখা গেল দিনের শেষে যে আপনি যে নাইটিটা পরেছিলেন সেটা পরেই ছিলেন। এবার দেখুন, যেহেতু আপনাদের কোনো রিচুয়াল নেই, আপনাকে ওইভাবে কোনো ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতে হবে এরকম কোনো কিছু নেই, কিন্তু যেহেতু আপনার জামাইদের আপনি আপ্যায়ন করেছেন এবং জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনি যতই কাজে ব্যস্ত থাকুন আপনার কিন্তু একটা শাড়ি পরার প্রয়োজন ছিল। আপনি বাজারে যাচ্ছেন শাড়ি পরে, অথচ একটা আপনি শাড়ি পরলেন না কেন? আপনি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে গিয়েছিলেন মারিয়াদের বাড়ি, সেখানে কিন্তু আপনি একটা শাড়ি পরে গিয়েছিলেন, যে জামাই বাড়ি জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করতে আসছি, শাড়ি পরবো না, মানে কুর্তির বদলে আপনি শাড়ি পরেছেন। তাহলে জামাই ষষ্ঠীতে যখন আপনার জামাইরা আপনার বাড়িতে এলো, তখন আপনার কি নাইটি পরাটা ঠিক হয়েছে? আপনার তো একটা শাড়ি পরা উচিত ছিল। এটা তো মনে হয় আপনাকে সাজুগুজু করতে হবে না, কিন্তু এটুকুনি তো পরতেই পারতেন। আমি জানি খুব গরম পড়েছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কাজের মধ্যে ছিলেন, ব্যস্ত ছিলেন, সব ঠিক আছে, কিন্তু তবু হলেও পূজা আচ্ছার দিন বা এরকম ষষ্ঠী বা কোনো অনুষ্ঠানের দিন আমরা ঘরোয়া বাঙালি মেয়েরা সমস্ত কিছু করার পর কিন্তু একটা শাড়ি পরার চেষ্টা করি, অন্য সময় যা খুশি পরতে পারি। তো সেই জায়গাটা আপনার মানা উচিত ছিল। যেহেতু আপনি ব্লগ করেন, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সেটা দেখানো হয়, এবং যেহেতু জামাই ষষ্ঠীর মতো অনুষ্ঠান, সেখানে আপনার নাইটি পরাটা একেবারেই বেমানান ছিল। ঠিক আছে, একটুখানি সময়ের জন্য হলেও আপনাকে কিন্তু শাড়ি পরতে হতো, তবেই কিন্তু দেখতে ভালো লাগতো। যাই হোক, সেটা আপনি করেননি। এইবার আপনি যেটা বললেন যে মাংস আমি একদম সাদা ধবধবে করে ধুয়েছি, এটাই সব থেকে ভুল করেছেন। মাংস ওরকম ধবধবে সাদা করে ধোয় না। মাংস পরিষ্কার করে ভালো করে, যদি কোনো অন্য কিছু লেগে থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, লোম ফোম যা কিছু এক্সট্রা লেগে থাকে সেগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নয় ভিনিগার নয় লেবুর রস মাখিয়ে সেটাকে রেখে দিতে হয়। তারপর আপনি যদি ম্যারিনেট করে রাখেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ম্যারিনেট করে রাখেন তাহলে আপনি ডাইরেক্ট রান্না করলেন, ঠিক আছে। কিন্তু এই যে সাদা করে করে ধুলেন, একে তো মুরগির মাংস, হ্যাঁ, তারপরে আবার সাদা করে ধুলেন, ওটা বিস্বাদ খেতে হয়ে যায়, বুঝতে পেরেছেন? বিস্বাদ খেতে হয়ে যায়। তাই আমি আপনাকে বলে দিলাম, যবেই হোক আপনি যদি মুরগির মাংস বা খাসির মাংস রান্না করেন তাহলে সেটা ফ্রেশ করে ধোবেন, ঠিক আছে। খাসির মাংসের সময় উষ্ণ গরম জলে ধোবেন, মুরগির মাংসের সময় নর্মাল জলে ধোবেন, কিন্তু সাদা করবেন না। ভালো করে ধুয়ে পরিষ্কার ফ্রেশ হয়ে গেলে তারপর তার মধ্যে ভিনিগার বা লেবুর রসটা মাখালেই ভালো, মাখিয়ে রেখে দেবেন, স্মেল ফেল সব চলে যাবে। এরকম করে সাদা করে ধুলে মাংসের আর কোনো স্বাদ থাকে না। আচ্ছা, এইবার আপনি গরম মশলা আনতে ভুলে গেছেন, ভালো কথা। আপনি বললেন বেটে দিলে বেশি স্বাদ হয়। আমি একটা জিনিস তো আপনাকে মানে বলতে পারি, এটা যে আপনি গরম মশলা গোটা কিনে সেগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিতে পারেন, প্রয়োজনে ব্যবহার করতে পারেন, তাহলে তো হট করে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন হতো না, তাই না? আর আপনার ভুলে যাওয়াটাও ব্যাপারটা হতো না। এইগুলো নিজেকে ট্রিক ইউজ করে করতে হবে, এগুলো কেউ বলেও দেবে না, আর হট করে এটা ভুলে গেছি ওটা ভুলে গেছি হলে হবে না। আর যে কোনো জিনিসের ফর্দ করতে হবে, সেই অনুযায়ী যেতে হবে। বাই দা ওয়ে, আপনি একটা কথা বললেন যে আমি তো কোনো দিন আমাদের স্যান্ডির জন্য কোনো কিছু কিনিনি, তাই আমার ভয় লাগছে কিছু কিনতে। মানে আপনার বক্তব্য স্যান্ডি তার জামা কাপড়ের ব্যাপারে প্রচণ্ড চুজি, এটা আপনি বললেন, ভালো কথা। এইবার আপনি বললেন আমি কোনোদিন ওদের জন্য কিছু কিনে দিইনি। তো আমার না খুব জানতে ইচ্ছা করে যে প্রথম যখন ম্যান্ডি স্যান্ডির বিয়ে হয়েছিল তখন কি আপনারা কোনোদিন জামাই ষষ্ঠী করেননি? মানে আপনি তো
তখন ছিলেন মনে হয়, তো জামাই ষষ্ঠী করেননি প্রথম। দ্বিতীয় কথা, তারপরে পরেই তো আপনি ছিলেন না, তাহলে আপনি এত বছর যখন ছিলেন না কি করে আপনি স্যান্ডির জন্য কোনো কিছু কিনবেন? কিন্তু যবে থেকে এখানে এসেছেন তারপর থেকেও আপনি স্যান্ডির জন্য কিছুই কেনেননি কোনো দিন। আপনি বললেন যে আমি তো হাতে করে কোনো কিছু কিনিনি, তাই আমি ভয় পাই ওদের জিনিস কিনতে, এবং তাই জন্য মেয়ের হাতে আমি টাকা দিয়ে দিয়েছি যাতে ও দুটো জামা কিনে আনে। তার আগের দিন আপনি মলে ঘুরেছেন, আপনার পছন্দ হয়নি, সেটা আপনি ভালো করেছেন, কারণ ম্যান্ডি যেহেতু স্যান্ডির জামা কাপড় কেনে, সে তো ম্যান্ডির পক্ষেই খুব সুবিধা যে কি জামা কাপড় কিনবে আর কি। তো সেক্ষেত্রে সে কিনে এনে আপনাকে সন্ধ্যেবেলা আবার দিয়ে গেছে যাতে পরের দিন আপনি হাতে করে দিতে পারেন, কারণ আপনিও ব্লগ করবেন, ও ব্লগ করবে। দ্বিতীয় কথা, আপনার হাত থেকে দেওয়াটাই ভালো, যতই ও কিনে আনুক। তো এইটা খুব ভালো কাজ করেছেন। আচ্ছা, এবার আপনি দুটো সুতির শাড়ি কিনেছেন দুটো মেয়ের জন্য, এটাও খুব ভালো হয়েছে। এই গরমে সুতির শাড়ি খুব ভালো, আর দুটো মেয়েকে সেম জিনিস দিয়েছেন, এটা ভালো করেছেন। নাতনির জন্যও কিনেছেন, খুব ভালো করেছেন। আচ্ছা, এইবার আপনি দুটো গিফট পেয়েছেন, একটা হচ্ছে এমার্জেন্সি লাইট আর একটা হচ্ছে পাখা। মনে হচ্ছে পাখাটা ওই যে চার্জার দিয়ে যে পাখাগুলো হয় এখনকার দিনে, কারেন্ট অফ হয়ে গেলে ওই চার্জার দিয়ে ওকে চার্জ দিয়ে রাখতে হয়, কারেন্ট অফ হয়ে গেলে ওটা চলে ব্যাটারির মতো। আর এমার্জেন্সি তো আমরা জানি, আমার মনে হয় ওই দুটোই কিনেছেন, ওই জন্যে ওরা বলছে ইনভার্টার। ঠিক আছে, মানে আপনার যখন কারেন্ট অফ হয়ে যাবে যাতে আপনাকে অন্ধকারে না থাকতে হয়, প্লাস আপনার যাতে মানে হাওয়াও লাগে, তার জন্য এইটা কিনেছেন। এবং আপনি বলেছেন জামা কাপড় দিবি না। হ্যাঁ, এটা তো আপনি বলবেন, কারণ ম্যান্ডি তার যেই জামা কাপড়গুলো একটু পুরনো হয়ে যায় সবই আপনাকে ধরে দিয়ে দেয়, কুর্তি বলুন, নাইটি বলুন, তাহলে আপনি কেন জামা কাপড় নেবেন? এটা খুব ভালো কাজ করেছেন, এবং ঘরের যে জিনিসগুলো নিয়েছেন এটাও খুব ভালো কাজ করেছেন। এইবার আপনি বলছেন যে ওরা থাকলে তো এসি চালাতেই হবে, আর দরজার নিচে একটা কাপড় দিয়ে দিতে হবে, নাহলে হাওয়া বেরিয়ে যায়। তো আপনি, আমার জানার ইচ্ছে যে ওরা না থাকলে কি আপনি এসি চালান না? আমার এটা জানার ইচ্ছে, এটা অন্য কোনো ব্যাপার না, জানার ইচ্ছে। হ্যাঁ, হয়তো ইলেকট্রিক বিলটা দেওয়ার ব্যাপারে আপনি হয়তো এসিটা হয়তো চালান না, যেটা আমার মনে হলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাকে ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিয়েছিল না ম্যান্ডু? মনে হয় দিয়েছিল। তো তারপরেও আপনি ফোনে রিচার্জ করছেন কেন? এটা আমি বুঝতে পারছি না। মানে আমি যতদূর দেখেছি যে ওয়াইফাইয়ের একটা কানেকশান করে দেওয়া হয়েছিল, তাহলে আপনি ফোনে রিচার্জ করছেন কেন? ফোনে ইন্টারনেটের স্পিডটা বেশি তার জন্যে, নাকি আপনি বাইরে ঘেটে গেলেও ভিডিও করতে হয়, তাই যদি আপনি ওয়াইফাইয়ে রিচার্জ করেন তাহলে আপনাকে ফোনেও আবার রিচার্জ করতে হবে, সেই জন্য কি আপনি ওয়াইফাই ছেড়ে আপনি ফোনেই রিচার্জ করছেন? তো ফোনে যখন রিচার্জ করছেন তো আপনাকে তো এক্সট্রা নিশ্চয়ই জিবি মারতে হচ্ছে, কারণ আপনাকে ভিডিও আপলোড করতে হচ্ছে, তাই না? যাই হোক, এটা আমার কিউরিসিটি বশত জিজ্ঞাসা করলাম। আপনি একটা জিনিস বারবার বলছেন যে আমি শাক খেতে ভালোবাসি, ওরা কে কতটা খাবে আমি জানি না, তবু শাক পাতা কিনেছেন এবং সেটা নাকি বাজে। আর আপনি আলু কিনেছেন, সেটাও বলছেন বাজে। আর তারপরে আপনি বললেন ওরা কতটা কি খাবে, ওই জন্য ওইসবগুলো রান্না করতে চাইছি না, কিন্তু কিছুটা করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়াল এখনকার দিনে গরমে লোকে সব ছিমছাম খাবারই খায়, তাই বেশি হাবজি গুবজি রান্না না করাই ভালো। আর আপনি আগের দিন বললেন খাবারটা দেখানো হয়নি, আমি শাক ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা দিয়ে ভাত খেয়েছি, এটা আপনি বললেন যে সেই জন্য ওটা দিয়ে খেয়েছি, কারণ আমার মানে আর কিছু মানে লাগে না, আর আমার খাওয়াটা হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। বাই দ্য ওয়ে, আপনি বললেন আপনার নাইটির ভিতরে পিঁপড়ে ঢুকেছে এবং আপনি পিঁপড়ে কামড়াচ্ছে, ঠিক আছে, মানে বাইরের তারে আর কি দিয়েছিলেন সেখানে। তো সেইখানে আমি দুটো কথা বলতে পারি। একটা হচ্ছে আপনি জামা কাপড় ডেটল জলে ধোবেন, 1 নম্বর, আর 2 নম্বর গ্যামাক্সিন পাউডার বের করবেন, মানে নেবেন এবং সেটা পেপারে করে নিয়ে চারিদিকে রেখে দেবেন, ঠিক আছে, ওতে পিঁপড়ে মরে যায়। বা অনেক সময় ওই লক্ষণ রেখা ওগুলো দিয়েও চারিদিকটা দেবেন, এবং তারের মধ্যেও লক্ষণ রেখা দেবেন, তাহলে আর পিঁপড়ে আসবে না। নাহলে কিন্তু এই গরমে বিশেষ করে ঘামের গন্ধে পিঁপড়ে কিন্তু সব জায়গায় আসে, আর একটা নাইটির মধ্যে যদি পিঁপড়ে হয়ে যায় তাহলে তো মানে কি বলবো, মানে সারা অঙ্গে ফুলে ফুলে যাবে আর জ্বালা করবে। তো সেগুলো আপনি এরকম করে করবেন, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনি বললেন যে আমাকে তো সব একা হাতে করতে হচ্ছে, তার জন্য আমি ঠিকমতো করে ভিডিও করতে পারছি না, প্রচুর কাজ। একটা দিন আপনি জামাই ষষ্ঠী করছেন, ভালো করে বুঝুন, এবং সেই জামাই ষষ্ঠীতে আপনার নিজের মেয়ে এবং তার সঙ্গে মারিয়া, দুটো জামাই আর একটা বাচ্চা আসছে, তাতেই আপনি যা কাণ্ড করছেন, মানে
হিসেব মতো 5 জনের রান্না এক্সট্রা করেছেন, তার জন্য আপনি 100 বার করে শোনাচ্ছেন। এবার আপনি যেই ব্লগটা করবেন তার থেকে তো আপনি ব্লগিংয়ে কিছু একটা মুনাফাও পাবেন, মানে আপনাকে যে খাটতে হচ্ছে বা প্রেশার নিতে হচ্ছে তার জন্য আপনি ব্লগিংও করছেন এবং তার থেকে একটা মুনাফাও পাবেন। তারপরেও একদিন জামাই ষষ্ঠীর জন্য আপনাকে রান্না করতে হচ্ছে বলে আপনি অন্তত 100 বার শুনিয়ে নিলেন যে আমাকে কি রান্না করতে হচ্ছে, কি কষ্ট করতে হচ্ছে, বাবা কত কাজ, বাবা কত কাজ, এরম বলছেন। আমি বুঝে পাই না, এটা তো ভালোবেসে মন থেকে করেছেন, আপনি মন থেকে ভালোবেসে করেছেন। আমার মনে হয় আপনার যেহেতু অভ্যাস নেই এইভাবে মানে কাউকে রেঁধে বেঁধে খাওয়ানোর, তার জন্য আপনি সেই হেডেকটা নিতে চান না, তাই না? একেবারে অল্প বয়সে কি করেছেন জানি না, বাট 12 বছর ছিলেন না, তার জন্য সেই অভ্যেসটা নেই। তারপরেও যখন এসেছেন তখনও এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি করে ঘুরে বেরিয়েছেন, তাহলে আপনি কাউকে রান্না করে নিজের বাড়িতে আপ্যায়ন করেননি। তারপরে আপনার মেয়ে আপনাকে ডেকে ডুকে খাওয়ায়, আপনি তো সেইভাবে করেন না, সেই জন্য আপনার অভ্যেস নেই বলে বারবার মনে হচ্ছে যে বাবা কত কাজ, বাবার কত কাজ। আপনারা কি কাজকে ভয় পান? মানে আপনি এতবার করে বলছেন, আমার সেই জন্য বলছে আপনি কি কাজে ভয় পান? একটা অনুষ্ঠানে আপনি আপনারই মেয়ে জামাইকে ডেকেছেন, আর সেটার জন্য আপনি বাবা কত কাজ কত কাজ কত কাজ করে কতবার যে হাঁপাই গাইলেন তার ঠিক নেই। অ্যাকচুয়ালি না কাজ করার অভ্যেস থাকলে যা হয় সেটাই আপনার হয়েছে। আচ্ছা, তার মধ্যে আপনি হচ্ছে সকালবেলা ওই যে কি করলেন না, আপনার ফুল তুলে পুজো করলেন, স্নান করলেন, জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিলেন। এই কাজ করার পর আপনি 9:45টার সময় চা ফা খেয়ে তারপরে রান্নার দিকে গেলেন। ততক্ষণে আপনার আবার 11টা বেজে গেছে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আপনি সকালবেলা উঠে এগুলো করতে করতে তারপরে এটা হয়েছে, এবং তা আগের দিন সমস্ত কিছু কিন্তু আপনি করে রেখেছেন। মানে আপনি সবজি ফবজি ওই গাজর বিনস এগুলো সব কেটে রেখেছেন, পেঁয়াজ আদা রসুন এগুলো সব ছাড়িয়ে রেখেছেন। আচ্ছা, আদা যখন ছাড়াবেন হালকা উষ্ণ গরম জল করে তার মধ্যে আদাটাকে দেবেন, আর একটা স্পুন নেবেন মানে চামচ, যেগুলো একটুখানি মুখটা ভোঁতা নয়, একটু শার্প টাইপের সরু সরু যে চামচগুলো পাওয়া যায় না, 2-5 টাকা করে দাম, সেই চামচ নেবেন। আর সেই চামচ দিয়ে ভালো করে এরকম করে মানে উপর থেকে নিচের দিকে টানবেন, দেখবেন আপনার আদা খুব সহজেই ছেড়ে যাচ্ছে। আচ্ছা, আর রসুনের ক্ষেত্রে আপনি তো বললেন আপনি জলে ভিজিয়ে রেখেছেন, মানে আপনি ট্রিক্সটা জানেন। আর যদি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখেন আরও ভালো হবে, খুব তাড়াতাড়ি খোলাগুলো ছেড়ে যাবে। আর তার আগে মুখগুলো বটি দিয়ে কেটে ফেলবেন, তাহলে দেখবেন আপনার আদা রসুন ছাড়াতে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর পেঁয়াজের খোলা ছাড়িয়ে রাখলে পেঁয়াজের রসের এটা প্রবলেম হয়, তবু অনেকে ছাড়িয়ে রাখে। যাই হোক, এটা গেল। আচ্ছা, বাই দা ওয়ে, আপনি মটরশুঁটি দেখাচ্ছিলেন, মানে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য বিনস গাজর কিনে এনেছেন এবং মটরশুঁটি প্যাকেটের কিনে এনেছেন, এবং সেটা দেখছেন যে যতবার আপনি ধুচ্ছেন ততবার গ্রিন কালারের রং বেরোচ্ছে। সেইটা নিয়ে আপনি ডাউট প্রকাশ করছেন যে কি ব্যাপার, এগুলো কি রং করা থাকে? প্রথম কথা হচ্ছে যে ডাইরেক্ট যে মটরশুঁটি সেগুলো সারে অনেক সময় তৈরি হয়, সেটা আলাদা কথা। বাট এমনি এই যে প্রিজারভেটিভ মটরশুঁটিগুলো, এগুলো তো কেমিক্যাল দেয়াই রাখে, নাহলে কীরকম থাকে নাকি? আচ্ছা, প্লাস এবার আপনি যদি সেগুলো একটু ব্র্যান্ডেড মটরশুঁটি কেনেন, তাহলে সেক্ষেত্রে এই কালারটা অতটা এরকমভাবে জল দিলে ওরকম হয় না। কিন্তু আপনি যদি নন ব্র্যান্ডেড কোনো এরকম মটরশুঁটি কেনেন যেগুলো একটু সস্তা, সেগুলোতে এরকম কালার মানে ফুড কালার গ্রিন কালারটা দেয়া থাকে এবং কেমিক্যাল দেয়া থাকে। তাই আপনাকে একটু যখন এরকম মটরশুঁটি কিনবেন একটু ভালো ব্র্যান্ডেড কিনতে হবে, তাহলে আর আপনার এই রং করা জিনিসটা আপনি দেখতে পাবেন না। তো যাই হোক, সেটা আপনি দেখালেন তাই জন্য বললাম। আচ্ছা, এইবার আপনি যেটা করলেন সেটা হচ্ছে যে সারাদিন নানা রকম কাজকর্ম দেখালেন, দেখি আপনার যে ব্লগটা মানে আপনার যে জামাই ষষ্ঠীর জন্য যে ব্লগটা, তাতে অর্ধেক জিনিস দেখিয়ে আপনি ছেড়ে দিলেন। মানে সেই সময় আপনি বেশি ক্যামেরা করতে পারেননি, যদিও কোনো একটা সময় দেখা যাচ্ছিল যে আপনার মেয়ে আপনাকে ক্যামেরা করে দিয়েছে, কিন্তু তা হলেও আপনি সেরকমভাবে ক্যামেরা করতে পারেননি। হ্যাঁ, বাড়িতে কাজের মধ্যে হলে অনেকেই এটা করতে পারে না। ব্লগিং করার সময় ক্যামেরা ধরাটা কিন্তু খুব চাপের, লোকজন বাড়িতে থাকলে এবং তারা যদি ক্যামেরা ধরতে পারে তাহলে কিন্তু সুবিধা হয়। যাই হোক, এবার আপনি ব্লগটা কিছু না বলে দুম করে শেষ করে দিলেন, মানে এন্ডিং আর কিছু হলো না, দুম করে শেষ করে দিলেন। যাই হোক, এটাই দেখলাম। তো যেটা দেখলাম সেটাই বললাম। এবারে একটা কথা শুনুন, আপনার মেয়ে জামাই, আপনি তাদেরকে নিমন্ত্রণ করে খাইয়েছেন, সঙ্গে মারিয়ারা, তো সেও আপনাকে মাসি বলে।
তারপরে আপনি তাদের থেকে গিফট পেয়েছেন, আপনিও তাদেরকে গিফট দিয়েছেন এবং এটা একটা সুন্দর অনুষ্ঠান, তাতে ব্লগিংও করেছেন। এত কিছুর পরেও আপনি 100 বার বলতে ছাড়লেন না যে আপনার পরিশ্রম হয়েছে, এবং আপনি বললেন এই তো আমার হাঁড়ি করা, এতে 2 কিলো মাংস কি ধরবে আলু সমেত? তাহলে আপনি যখন জানেন এতগুলো লোককে আপনি নিমন্ত্রণ করেছেন এবং আপনার 2 কিলো মাংস তার সঙ্গে 500 আলু যদি যোগ হয় তাহলে একটা আপনার বড় জায়গা লাগবে, তাহলে আপনাকে সেটা আগে ব্যবস্থা করা উচিত ছিল। মানে আপনি একার জন্য একটা ছোট্ট কড়াই ইউজ করছেন, ঠিক আছেন, কিন্তু যখনই আপনি অনেক লোকজন হবে তখন আপনি একটা অন্য কড়ার ব্যবস্থা করে রাখতে পারতেন আমার মনে হয়, তাহলে আপনার এই সমস্যাটা হতো না, তাই না? তো যাই হোক, আমার এগুলোই আপনার ব্লগ দেখে মনে হলো, যেগুলো মনে হলো সেগুলো বললাম। আমি বলছি আপনার ওই লাল শাড়ি পরাটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, পরতেই পারেন, লাল নীল হলুদ সবুজ রঙে কিছু এসে যায় না। যাকে আপনি মন থেকে রেসপেক্ট করবেন, মন থেকে ভালোবাসবেন, তার প্রতি আপনার কর্তব্য এমনি আসবে। আর যদি না আপনি তাকে মন থেকে করেন তাহলে তার কিছু রং দিয়ে তো কিছু যায় আসে না। তবে আপনি নিজে বলছেন যে না আমার বিবেকে লাগে, আমার ভালো লাগে না, তাই হ্যাঁ অ্যাকচুয়ালি সমাজের জন্য এটা করেন। সমাজে অনেকেই এই জিনিসটা নিতে পারে না বলে তাই জন্য সমাজের ভয়ে অনেকে পিছিয়ে যায়, কিন্তু রঙে কিছু যায় আসে না। আবার এই কালো রঙের গেঞ্জি কেনাটাতেও কিছু যায় আসে না, যেহেতু রিচুয়াল নেই, কিছুই নেই, তাহলে আর কি আছে। কিন্তু ওই যে আমাদের কিছু কুসংস্কার আছে, কালো অশুভ, কালো এই কালো সেই, ঠিক আছে, তো তার জন্য হয়তো অনেকে এই জিনিসটা করে, কিন্তু এটাতেও সত্যি কথা বলতে কিছু যায় আসে না। আর একটা জিনিস হচ্ছে যে কোনো অনুষ্ঠানে চেষ্টা করবেন, যেহেতু আপনি ব্লগিং করেন তাই একটা সুন্দর করে শাড়ি পরলে জিনিসটা আরও সুন্দর শোভনীয় হয়, ঠিক আছে। নাইটি পরে ঘরের কাজ করা যেতেই পারে, নাইটি পরে প্রতিদিনের কাজ করা যেতেই পারে, কিন্তু কোনো অনুষ্ঠান পারপাসে আপনি যদি শাড়িটা পরতেন সেটা বরং বেটার হতো, এটাই আমার ধারণা। তো সেটাই আপনাকে জানালাম। আর সবার কথায় যদি আপনি কান দেন তাহলে সোশ্যাল মিডিয়ায় আপনি থাকতে পারবেন না, কারণ আপনাদের পাস্ট টেনে লোক নিয়ে আসবে, একটা কথায় 2টো কথা আসবে, 2টো কথায় 4টে কথা আসবে, কারণ আপনারা তো অতীতে যা করে রেখেছেন সেগুলো নিয়ে তো লোক বলবার জায়গা আছে, তাই তারা যখনই কোনো স্কোপ পাবে আর এরকম জিনিস হবে তখনই কিন্তু সেগুলো টেনে নিয়ে আসবে। তাই সবথেকে ভালো হয় নেগেটিভ কমেন্টকে একদম ইগনোর করুন, ঠিক আছে। আপনি মেনেই নিন, যাই দেখাবেন তাতেই কিন্তু নেগেটিভ কমেন্ট আসবেই এবং সেটাকে উপেক্ষা করতে হবে, এটাই আমার মনে হয় আপনাকে বলার দরকার ছিল। এই বলেই ভিডিওটা শেষ করছি। তোমরা আমাকে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।